ইসরায়েল ইরান যুদ্ধ কি আবার ফিরছে? প্রশ্নটা এখন শুধু বিশ্লেষকদের নয়, গোটা বিশ্বের। কতক্ষণ? 1 মাস, 1 সপ্তাহ, নাকি মাত্র কয়েকদিন? আরেক দফা আগুন জ্বলে উঠবে কি মধ্যপ্রাচ্যে? নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ বলছে এটা এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। ইসরায়েল ও ইরান দুই শত্রু রাষ্ট্র যেন আবার সেই বিস্ফোরণমুখী বাস্তবতার দিকে এগোচ্ছে, যেখানে প্রতিটা সিদ্ধান্তের পেছনে লুকিয়ে আছে ধ্বংসের আশঙ্কা। কিন্তু কেন? কারণ ইরানের হাতে এখনো রয়েছে বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম। তেহরানের গোপন স্থাপনাগুলোতে হাজার হাজার নতুন ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে এমন গতিতে যে গোয়েন্দা সংস্থাগুলো পর্যন্ত তাল রাখতে পারছে না। তাহলে জুনের সেই 12 দিনের যুদ্ধ তা কি কিছুই বদলায়নি, নাকি বরং ইরান আগের চেয়ে আরও প্রস্তুত, আরও ক্ষিপ্র? মধ্যপ্রাচ্যের কর্মকর্তারা বলছেন আগের হামলাগুলো তেহরানের পারমাণবিক কর্মসূচিকে দমাতে পারেনি, বরং এখন তারা প্রতিশোধের জন্য সময় গুনছে। ইরানের মজুদে থাকা ইউরেনিয়াম দিয়ে তৈরি হতে পারে প্রায় 11টি পারমাণবিক অস্ত্র। প্রশ্ন উঠছে, এই মজুদ কোথায়? ধ্বংসস্তূপের নিচে, নাকি নিরাপদ গোপন স্থানে? আর যদি সত্যিই এত শক্তি হাতে থাকে, তাহলে ইসরায়েলের পরবর্তী হামলা কি তেহরানকে থামাতে পারবে? 2015 সালের পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ, নিষেধাজ্ঞা আবার কষে বসেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক শূন্যে নেমে এসেছে। তবু ইরান এখন গড়ছে নতুন সমৃদ্ধকরণ স্থাপনা, যেখানে আন্তর্জাতিক পরিদর্শকেরা ঢুকতেই পারছেন না। কেন এই গোপনীয়তা? কি তৈরি হচ্ছে সেই ভূগর্ভে? ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক আলী ওয়ায়েজ সতর্ক করেছেন, ইরান এমন সক্ষমতা তৈরি করছে যাতে একসঙ্গে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায়। এক আঘাতে ভেঙে ফেলা যায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েল কি সত্যিই প্রস্তুত এমন এক আক্রমণ সামলাতে? ওয়ায়েজ বলছেন, ইসরায়েল মনে করে যুদ্ধ এখনো শেষ হয়নি। তারা যে কোনো সময় অভিযান পুনরায় শুরু করতে পারে। ইরানও প্রস্তুত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইতোমধ্যেই জানিয়েছেন, আমেরিকানরা সহযোগিতার কথা বলে কিন্তু ইসরায়েলকে রক্ষা করে। তাদের ঘাঁটি যদি আমাদের চারদিকে থাকে, আমরা কিভাবে তাদের বিশ্বাস করব? বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। বিশ্লেষকদের একটাই ভয়, এবার যদি যুদ্ধ ফেরে, সেটা শুধু ইসরায়েল বা ইরানের মাঝে সীমিত থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো উপসাগরীয় অঞ্চলে, জ্বলে উঠবে পুরো মধ্যপ্রাচ্য। কেন ইউক্রেনের সামরিক ও জ্বালানি কেন্দ্রগুলোতেই শুধু হামলা চালাচ্ছে রাশিয়া? এর আসল রহস্যটা কি? কারণ সাম্প্রতিক সময়ে ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার তীব্রতা বাড়িয়েছে মস্কো। আর এসব হামলায় রাশিয়ার সামরিক বাহিনী ব্যবহার করছে শক্তিশালী আত্মঘাতী ড্রোন। একই সাথে কয়েকশো ড্রোন দিয়ে হামলা চালানোর ফলে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর পক্ষে সেগুলোকে প্রতিহত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। এমন হামলার মাধ্যমেই কি ইউক্রেনকে দখলে নেবে রাশিয়া? 45টি ব্যালিস্টিক মিসাইল ও 450টি আত্মঘাতী ড্রোন দিয়ে সম্প্রতি ইউক্রেনের জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। এতে ইউক্রেন জুড়ে ব্যাপক বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। দেশটির রাজধানী কিয়েভের মানুষ টানা 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত অন্ধকারে রাত পার করছে। এ প্রসঙ্গে ইউক্রেনের জ্বালানি মন্ত্রী ইসবিদলানা গ্রিনচুক বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর আমাদের জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে চালানো রাশিয়ার সবচেয়ে বড় হামলা এটি। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সম্প্রচার মাধ্যম CNN। যদিও ইউক্রেনও সাম্প্রতিক সময়ে রাশিয়ার তেল ডিপো এবং শোধনাগারগুলোতে হামলা বাড়িয়েছে। এর লক্ষ্য হলো মস্কোর গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি বন্ধ করা এবং সারা দেশে জ্বালানি ঘাটতি সৃষ্টি করা। এদিকে রাশিয়া ইউক্রেনের জনগণের উপর সরাসরি কোনো হামলা চালাচ্ছে না, এমন মন্তব্য করে রুশ রাষ্ট্রদূত রডিয়ন মিরোসনিক বলেন, আমাদের বাহিনী বর্তমানে ইউক্রেনের জনগণের বিরুদ্ধে হামলা চালাচ্ছে না। তারা মূলত ইউক্রেনের সামরিক ঘাঁটি এবং শিল্প কারখানাগুলোতে হামলা চালাচ্ছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ।
সমরবিদরা বলছেন রাশিয়া মূলত অর্থনৈতিকভাবে ইউক্রেনকে অকেজো করে দিতে চায়, যার প্রভাব পড়বে দেশটির জনগণের উপরও। যদিও ইউক্রেনকে সহায়তা করতে পাশেই রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়রা, কিন্তু পশ্চিমাদের এমন সমর্থন অব্যাহত থাকলে ইউক্রেনের আরও বেহাল দশা করবে রাশিয়ার সামরিক বাহিনী, এমন শঙ্কা বিশ্লেষকদের। সম্প্রতি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেন, পশ্চিমারা যত বেশি ইউক্রেনকে সমর্থন করবে, আমাদের হাতে জেলেনস্কির পরিণতি ততই খারাপ হবে। আমরা আরও অঞ্চল দখলে নেব। তেল আবিবের আকাশে সেই রাতে কি ঘটেছিল? কেন হঠাৎ অন্ধকার নামার সঙ্গে সঙ্গেই গোটা শহর কেঁপে উঠেছিল? ইসরায়েল যে দেশ তার অজেয় প্রতিরক্ষা নিয়ে গর্ব করে, সেই দেশেই কি ইরান সত্যি আঘাত হানল শীর্ষ গোপন সামরিক ঘাঁটিতে? ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB বলছে, হ্যাঁ, 12 দিনের যুদ্ধের মাঝেই ইরান তেল আবিবের উত্তরাঞ্চলে থাকা একটি গোপন সামরিক স্থাপনায় সরাসরি হামলা চালিয়েছিল। এ হামলাই নাকি ভেঙে দিয়েছে ইসরায়েলের বহুদিনের দুর্ভেদ্য দেয়াল। প্রশ্ন উঠছে, এটাই কি মধ্যপ্রাচ্যের নতুন মোড় নেয়া মুহূর্ত, নাকি এটি কেবল আরেকটি ছায়াযুদ্ধ যা শিগগিরই বিস্ফোরিত হবে? ঘটনাটি ঘটে 13 জুন থেকে 24 জুনের সেই ভয়াল সময়টায়, যখন ইসরায়েল ইরানের ওপর উস্কানিহীন আক্রমণ চালাচ্ছিল। তার জবাবে ইরান নিক্ষেপ করে ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ছিল সাইট 81 তেল আবিবের দ্য ভিঞ্চি টাওয়ার কমপ্লেক্সের নিচে একটি মার্কিন ইসরায়েলি যৌথ কমান্ড সেন্টার। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য, কিন্তু রিপোর্ট বলছে সেই ভূগর্ভস্থ ঘাঁটিটি ছিল গোয়েন্দা, সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থায় সজ্জিত, যেখানে আমেরিকান ও ইসরায়েলি সেনারা একসঙ্গে অপারেশন চালাতো। ইরান কিভাবে জানলো এই স্থাপনার অবস্থান, আর কিভাবে এমন গভীরে আঘাত হানতে পারল এত নিখুঁতভাবে? পশ্চিমা অনুসন্ধানী মাধ্যম দ্য গ্রে জোন প্রকাশ করেছে, গুগলের সাবেক AI গবেষক জ্যাক পোলসনের তদন্তে এই হামলার বিস্তারিত বেরিয়ে এসেছে। তাদের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র সোজা গিয়ে আঘাত হেনেছে সেই বাংকার ঘাঁটির কমান্ড সেন্টারে। আর তারপর ইসরায়েল সঙ্গে সঙ্গে জারি করে কঠোর গণমাধ্যম বিধিনিষেধ। সাংবাদিকদের ঘটনাস্থল থেকে জোর করে সরিয়ে নেওয়া হয়, ছবি ও ভিডিও সব বাজেয়াপ্ত করা হয়। প্রশ্ন উঠছে, যদি হামলাটা গুজব হয় তাহলে এত আতঙ্ক কেন? সাইট 81 একটি নাম যা এখন তেল আবিবে ফিসফিস করে উচ্চারিত হয়। এই স্থাপনাটি ছিল একটি শিশু পার্কের কাছাকাছি, যা থেকে মাত্র 100 মিটার দূরে লুকিয়েছিল যুদ্ধের মস্তিষ্ক। এটা কি কেবল নিরাপত্তার কৌশল, নাকি বেসামরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার? এদিকে গুগল ম্যাপস ও রুশ প্ল্যাটফর্ম ইয়ানডেস্ক হঠাৎই ব্লার করে দেয় ওই এলাকার স্যাটেলাইট ছবি। বিশ্লেষকেরা বলছেন, এটা ডিজিটাল সেন্সরশিপ, ইসরায়েলের পক্ষে প্রযুক্তিগত গোপনীয়তার এক নতুন পর্দা। কিন্তু ইরান থেমে থাকেনি। তারা একই সময় আঘাত হানে আরও কয়েকটি স্থাপনায়, দখলকৃত এলাকায় ক্যাম্প মোশে দয়ান তেল নৌফ বিমান ঘাঁটি, নেভাতিম হাদ জেরিম ও ওফ দ্য এয়ারবেস, যেখানে যুক্তরাষ্ট্রের তৈরি F-35 যুদ্ধবিমান মোতায়েন ছিল। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা, চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। এই হামলাগুলো শুধু সামরিক নয়, এগুলো ছিল মনস্তাত্ত্বিক আঘাত। ইসরায়েলকে জানিয়ে দেয়া, আমরা তোমার ভেতর পর্যন্ত পৌঁছে গেছি। তাহলে প্রশ্ন এখন, কে এগিয়ে, ইসরায়েল নাকি ইরান? ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা কি সত্যি অজেয়, নাকি ইরানের গোয়েন্দা প্রযুক্তি তার ভেতরে ঢুকে পড়েছে? ইরান কি মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দিতে যাচ্ছে? ইসরায়েলের জন্য ইরানের বার্তা কি স্পষ্ট হয়ে গেল? কারণ ইহুদিবাদীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে নিজেদের সামরিক সক্ষমতা ক্রমাগত শক্তিশালী করেই চলেছে তেহরান। এমন বার্তাই দিয়েছেন ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি। তার এই হুঁশিয়ারির মাধ্যমেই কি ইসরায়েলের বিরুদ্ধে নতুন যুদ্ধের বার্তা স্পষ্ট হয়ে গেল, নাকি এগুলোর মাধ্যমে বৃহৎ কোনো কিছুর পরিকল্পনা করছে ইরান?
ইরান সকল ক্ষেত্রেই সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে, এমনটি জানিয়ে রিয়ার অ্যাডমিরাল সায়ারি বলেন, আমাদের লক্ষ্য করে হুমকি চলমান রয়েছে, তাই শত্রুদের মোকাবিলায় আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। আমরা যদি শক্তিশালী হই এবং উচ্চ প্রতিরোধ ক্ষমতা অর্জন করি, তাহলে কেউ আমাদের জাতীয় স্বার্থ লঙ্ঘন করার সাহস করবে না। 10 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের পর ইরানের সামরিক বাহিনীর অভ্যন্তরীণ দুর্বলতাগুলো সমাধান করা হয়েছে, এমনটি জানিয়ে সায়ারি আরও বলেন, যুদ্ধের ময়দানে শত্রুদের বিরুদ্ধে শক্ত ঢাল তৈরি করার জন্য স্থল বাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী সহ সকল বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা আমাদের এজেন্ডায় রয়েছে। প্রশ্ন হলো, ইসরায়েলের জন্য এটি কি ইরানের শেষ সতর্কবার্তা? চলতি বছরের জুনে ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে তেমন সফলতা অর্জন করতে পারেনি ইহুদিবাদীরা, কারণ তাদের মূল টার্গেট ছিল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে আজীবনের জন্য দেশটির এই কর্মসূচি বন্ধ করে দেওয়া। কিন্তু ইসরায়েলের সেই হামলা প্রসঙ্গে আগে থেকেই গোয়েন্দা তথ্য পেয়েছিল তেহরান, যার কারণে পারমাণবিক কার্যক্রমে ব্যবহৃত ইউরেনিয়ামগুলোকে অন্য জায়গায় সরিয়ে নেয় ইরান। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এদিকে ব্যালিস্টিক মিসাইলের হামলার পরিধি বৃদ্ধির দিকেও মনোযোগী ইরান। দেশটি এখন 2000 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে শত্রুর আস্তানায় নির্ভুল হামলা চালাতে সক্ষম মিসাইল তৈরি করছে, যদিও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা এ কাজে আবারও বাধা দিতে চায় তেহরানকে। রাশিয়ার হামলায় ইউক্রেন আজ অন্ধকারে নিমজ্জিত। প্রশ্ন উঠছে, কেন ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন আজ প্রায় শূন্যে নেমে এসেছে? এই হামলা কি পারমাণবিক নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলছে? আর শীতের আগে বিদ্যুৎ ও তাপের এই সংকট কতটা ভয়াবহ হতে পারে? ইউক্রেন আজ এক অদৃশ্য যুদ্ধের সম্মুখীন। রাশিয়ার লাগাতার হামলা দেশটির বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। কিয়েভ, খার্কিভ, দিনিপ্রোভেস্কো কিংবা চেরেনিভিত সবখানেই চলছে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। বিদ্যুৎ, তাপ আর পানির সরবরাহ এখন অনিশ্চিত প্রতিটি মুহূর্তে। মস্কো বিগত কয়েক মাস ধরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বাড়িয়েছে। শত শত ড্রোনের একযোগে আঘাতে নিহত হচ্ছেন বহু ইউক্রেনীয়। দেশটির রাষ্ট্রীয় সংস্থা ইউক্রেনার্গো জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই পরিস্থিতি শীতের আগে মারাত্মক তাপ সরবরাহ সংকটে রূপ নিতে পারে। প্রায় 4 বছরের রুশ আগ্রাসনে ইউক্রেনের বিদ্যুৎ ও তাপ অবকাঠামো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। যদি রাজধানী কিয়েভের 2টি প্রধান বিদ্যুৎ কেন্দ্র 3 দিনের বেশি বন্ধ থাকে এবং তাপমাত্রা -10 ডিগ্রির নিচে নামে, তাহলে ঘটতে পারে এক ভয়াবহ বিপর্যয়। রাশিয়ার সাম্প্রতিক হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের 2টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই কেন্দ্রগুলো পশ্চিম ইউক্রেনের প্রধান বিদ্যুৎ উৎস। কিন্তু হামলা এখন ইউরোপের পারমাণবিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এনবিস রিহা সতর্ক করে বলেছেন, ইউরোপের পারমাণবিক নিরাপত্তা আজ ঝুঁকির মধ্যে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। ইউক্রেনের কর্তৃপক্ষ বলছেন, চীন ও ভারত সহ রাশিয়ার প্রধান তেল ক্রেতাদের ওপর কূটনৈতিক চাপই এই হামলা বন্ধের একমাত্র কার্যকর উপায় হতে পারে। না হলে শীতের আগেই দেশ জুড়ে দেখা দেবে ভয়াবহ জ্বালানি সংকট, যেখানে অন্ধকার মানে কেবল আলোহীনতা নয়, বরং জীবনহীনতা। ইউক্রেনবাসীর প্রতিটি রাত কাটছে অন্ধকারে, প্রতিটি হাসপাতাল, স্কুল ও আবাসিক এলাকা অনিশ্চয়তায়। এটি আর শুধু ইউক্রেনের সংকট নয়, এটি আজ ইউরোপের নিরাপত্তারও সংকট। শেষ প্রশ্নটি তাই রয়ে যায়, ইউক্রেন কি শীতের আগেই এই অন্ধকার কাটিয়ে উঠতে পারবে, নাকি তার আগেই দেশটির পতন ঘটবে রাশিয়ার কাছে? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কি নতুন এক দাবার ছক সাজাচ্ছে সৌদি আরব? ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে রিয়াদ চাইছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি স্পষ্ট রূপরেখা ও সময়সূচির নির্ধারণ। তার মানে ফিলিস্তিনের পাশে আরও শক্তভাবে দাঁড়াচ্ছে সৌদি আরব।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আশাবাদী সৌদি আরব শীঘ্রই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। ওই আশার পেছনে রয়েছে 2020 সালের আব্রাহাম চুক্তি, যার আওতায় ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে। কিন্তু এবারের গল্পটা অন্যরকম, কারণ রিয়াদ পরিষ্কার জানিয়ে দিয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য স্পষ্ট রূপরেখা না এলে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের কোনো প্রশ্নই ওঠে না। 18 নভেম্বর ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে মুখোমুখি হতে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এটাই তার প্রথম যুক্তরাষ্ট্র সফর সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর। একসময় এই হত্যাকাণ্ড তাকে আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা করেছিল, কিন্তু আজই তিনি আবার সেই মঞ্চে ফিরছেন, আর হাতে রয়েছে একাধিক কঠিন শর্ত। উপসাগরীয় দুই কূটনৈতিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বৈঠকের আগে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব নিজেদের অবস্থান মিলিয়ে নিচ্ছে, যেন কোনো ভুল বার্তা না যায়। সৌদির বার্তা একটাই, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের একটি বিশ্বাসযোগ্য নকশা ও সময়সূচি চাই। এমনটা না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনা এখনই অর্থহীন। সৌদি আরবের জন্য এটি শুধু কূটনীতি নয়, এটি জাতীয় নিরাপত্তা, জনমত ও ধর্মীয় মর্যাদার প্রশ্ন। গাজায় হাজারো ফিলিস্তিনি নিহত হওয়ার পর আরব বিশ্বে ইসরায়েল বিরোধী ক্ষোভ তীব্র হয়ে উঠেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মানাল রাদওয়ান বলেছেন, গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন এবং ক্ষমতা ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে ফিরিয়ে দেওয়ার পরেই সম্পর্ক স্বাভাবিকীকরণ বিবেচনা করা যেতে পারে। কিন্তু সমস্যা হলো, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরাবরই ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধী। তাই রিয়াদের বিশ্বাস, ট্রাম্প যদি নেতানিয়াহুকে রাজি করাতে না পারে তাহলে এই আলোচনায় ফলাফল শূন্য। তাই সৌদি আরব এখন আলোচনার মূল ফোকাস ঘুরিয়ে নিচ্ছে ইসরায়েল নয়, প্রতিরক্ষা সহযোগিতা ও বিনিয়োগ এখন প্রাধান্য। ওয়াশিংটন সফরে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। চুক্তিটি কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার মতো হবে, যেখানে উন্নত সামরিক প্রযুক্তি, যৌথ প্রশিক্ষণ ও প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব থাকবে। তবে এটি এখনো পূর্ণাঙ্গ জোট নয়, বরং ভবিষ্যতের পথে একটি পদক্ষেপ। গাজা যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপট পুরো বদলে গেছে। ইরানের হুমকি আগের মতো প্রবল নয়, হিজবুল্লাহ, হামাস, এমনকি ইয়েমেনের হুতিরাও বড় ক্ষতির মুখে। তাই রিয়াদ এখনো ন্যাটোর ধাঁচের প্রতিরক্ষা জোট নয়, বরং নিজের কৌশলগত স্বায়ত্তশাসন ধরে রাখতে চায়। ওয়াশিংটনও চাপ দিচ্ছে চীনের সঙ্গে সৌদির সামরিক সহযোগিতা সীমিত রাখতে, আর রিয়াদ চাইছে মার্কিন অস্ত্র বিক্রিতে যেন কংগ্রেসীয় বাধা না আসে, দ্রুত অনুমোদন পায়। রিয়াদ কি শেষ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে হাত মেলাবে, নাকি ফিলিস্তিন ইস্যুতে আবার থেমে যাবে এই আলোচনার গল্প? সময়ই বলবে কে জিতবে মধ্যপ্রাচ্যের এই নীরব যুদ্ধে, সৌদি না ইসরায়েল।